আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০,০০০ ফিলিস্তিনির তারাবি আদায়। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। হোয়াইট হাউসে নতুন মাথাব্যথা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০,০০০ ফিলিস্তিনির তারাবি আদায়ে। চলমান উত্তেজনার মধ্যেও রমজানের প্রথম দিকেই আল আকসা মসজিদে ঈশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০,০০০ মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার সন্ধ্যায় এই দৃশ্য দেখা যায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেফতারসহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করছেন। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার রাতে এশা ও রমজানের তারাবির নামাজে অংশ নেন প্রায় ৫০,০০০ ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা মসজিদে সমবেত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের অন্তত ৩০০ বাসিন্দাকে রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে জেরুজালেম শহরে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে আরোপ করা হয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধ। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী বাড়িদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি নামাজ আদায়ের আশায় সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে মুসল্লিদের ভিড় দেখা গেছে। চলমান এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য।
এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। হোয়াইট হাউসে নতুন মাথাব্যথা। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সাক্ষাৎকারে ফক্স নিউজে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি একটি ধরনের হতাশা এবং বিস্ময়ের মুখোমুখি। বিস্ময় কেন ইরান ব্যাপক চাপ, পুনরাবৃত্ত হুমকি এবং সামরিক ক্ষমতার প্রদর্শনের পরেও পিছিয়ে যাচ্ছে না। এই বিস্ময় নিজের মধ্যে একটি স্পষ্ট বার্তা বহন করে। ট্রাম্প এবং তার দলের মতে ইরানকে এমন কিছু দুর্বল রাষ্ট্রের মতো আচরণ করা উচিত ছিল যে দেশগুলো প্রথম থেকেই অর্থনৈতিক চাপ বা সামরিক হুমকিতে তাদের কৌশল পরিবর্তন করে এবং খরচ কমানোর জন্য তাদের কৌশলগত স্বার্থের কিছু অংশ ত্যাগ করে। কিন্তু এই ধারণা শুরু থেকেই একটি ভুল অনুমানের ওপর তৈরি ছিল। ওয়াশিংটনের মূল সমস্যা কেবল শক্তি প্রয়োগের অভাব নয়, বরং বিপরীত পক্ষের প্রকৃতি ভুলভাবে বোঝার। মার্কিন সরকার ধরে নিয়েছে যে কোনো দেশ যদি বিধ্বংসী অর্থনৈতিক চাপ এবং স্থায়ী সামরিক হুমকার সম্মুখীন হয়, শেষমেশ সে ত্যাগ করবে। এজন্য বিমান বাহিনী অঞ্চলটিতে প্রেরণ, উন্নত যুদ্ধবিমান মোতায়েন, বহুল প্রচারিত সামরিক মহড়া এবং পাশাপাশি নিষেধাজ্ঞার তীব্রতা, এই পদক্ষেপগুলো এই লজিকের মধ্যে নির্ধারিত হয়েছে, সর্বোচ্চ চাপ তৈরি করে তেহরানকে একতরফা দাবিতে রাজি করানো। এই মাঠের ব্যবস্থার পাশাপাশি একটি বর্ণনামূলক যুদ্ধ গড়ে উঠেছে। অনেক পশ্চিমা মিডিয়া বারবার ইরানের নীরবতা, অভ্যন্তরীণ অশান্তি বা অর্থনৈতিক অবনতি নিয়ে আলোচনা করেছে, এমন ইমেজ তৈরি করতে যে তেহরান চাপে নড়বড়ে হয়ে গেছে। এমনকি কৌশলগত ভার্টিগো শব্দটি ব্যবহার করা হয়েছে যেন তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিভ্রান্ত হয়ে গেছে এবং চাপের নিচে ভেঙে পড়ছে। কিন্তু যা এখন স্পষ্ট হয়েছে তা এই চিত্রের বিপরীত। এখানে বিভ্রান্তি হচ্ছে মার্কিনদের নিজেদের মধ্যে। কেন তাদের পরিকল্পিত সমীকরণ বাস্তবে কাজ করছে না? যখন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে বিস্তৃত সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি স্পষ্ট বা অস্পষ্টভাবে প্রশ্ন করেন কেন বিপরীত পক্ষ রাজি হয়নি, সেই প্রশ্ন ইরান সম্পর্কে কম এবং ওয়াশিংটনের মানসিক মডেলের ধসকে আরও বেশি তুলে ধরে। ট্রাম্প বিদেশনীতি শুরু করেছিলেন চুক্তি করার মানসিকতা নিয়ে। তিনি রাজনীতি ব্যবসার লজিকের সম্প্রসারণ হিসেবে দেখতেন, এমন এক জায়গা যেখানে চাপ বাড়ালে অপর পক্ষ শেষ পর্যন্ত ছাড় দেয় এবং চুক্তি সম্পন্ন হয়। এই কাঠামোর মধ্যে প্রতিটি পক্ষের ভাঙার সীমা থাকে, যে বিন্দুতে খরচ এত বেশি হয়ে যায় যে পিছু হটা সবচেয়ে যৌক্তিক মনে হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিশ্লেষণ ব্যর্থ হয়েছে।